দর্শক, সংসদ ভবন এলাকায় আছেন আমাদের বিশেষ প্রতিনিধি ইকরামুল হক সায়েম। বাজেট অধিবেশনের সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। সায়েম, বাজেটের এই যে মন্ত্রিসভার বিশেষ বৈঠক, এটা কি আসলে গতানুগতিক নাকি সচরাচর এমন হয়ে থাকে? আর এই যে বাজেট অধিবেশন, এটা কখন শুরু হবে সেটা আমাদেরকে জানাবেন। তোহা, আপনি তো জানেন যে দুপুর ৩টায় মূলত অধিবেশন শুরু হয়ে নতুন অর্থমন্ত্রী অর্থাৎ আবুল হাসান মাহমুদ আলী অর্থমন্ত্রী হিসাবে তার প্রথম বাজেট পেশ করবেন, যেটি বাংলাদেশের ৫৩তম বাজেট এবং বর্তমান সরকারের টানা চতুর্থবার যে শেখ হাসিনা সরকার এখন রয়েছে, এই সরকারের প্রথম বাজেট এটি। তাতে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এবারের বাজেটটি আসলে উচ্চবিলাসী বাজেট বলা হচ্ছে না। গতবারের বাজেটগুলোকে যেরকম উচ্চবিলাসী বলা হতো, অর্থাৎ আগের বারের বাজেটের তুলনায় অনেক বেশি বাজেটের আকার বাড়তো। এবার যদিও গতবারের তুলনায় বাজেটের আকার কিছুটা বেড়েছে, কিন্তু সেটি শতাংশ হিসাবে কিন্তু খুব বেশি নয়। এবার প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট পেশ করা হবে, পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সেখানে কিন্তু গতবারের তুলনায় ১২% মতো বাজেটের আকার বেড়েছে। আর আপনি যেটি মন্ত্রিসভার বৈঠকের কথা বলেছেন, এটি আসলে গতানুগতিক। এই বাজেট অধিবেশনের আগে একটি মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এটি এই সংসদ ভবনের মন্ত্রিসভার যে কক্ষ রয়েছে সেখানেই মূলত অনুষ্ঠিত হয় এবং প্রস্তাবিত বাজেটটি চূড়ান্তভাবে মন্ত্রিসভার পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়। এবং যেটি আপনি সংবাদে জানাচ্ছেন, এরই মধ্যে মন্ত্রিসভা বাজেটটি অনুমোদন করেছে এবং সেই অনুমোদিত বাজেটটি অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তিনি সংসদে পেশ করবেন। আমার সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি ফজলে রাব্বি। তিনি সকাল থেকেই সংসদ ভবন এলাকায় রয়েছেন এবং এই বাজেট অধিবেশনের বিষয়টি তিনি পর্যবেক্ষণ করছেন। আমি তার কাছে এখানকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে শুরুতে একটু জানতে চাই। আসলে পরিবেশ পরিস্থিতি বলতে যে বাজেট ঘিরে দীর্ঘ মোটামুটি এক মাসের একটা সংসদ অধিবেশনের একটা প্রস্তুতি থাকে। তা আপনি জানেন যে গতকালকে সংসদ অধিবেশন শুরু হয়েছে, বাজেট অধিবেশন। তো আজকে সকালবেলা প্রথা অনুযায়ী যে বাজেট মন্ত্রিসভা পাশ করেছে, এরপরে বিকাল ৩টার সময় অর্থমন্ত্রী তার যথারীতি লাল ব্রিফকেস হাতে যে সেটি নিয়ে সকালবেলা উনি প্রবেশ করেছেন। এরপরে ৩টার সময় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে এই বাজেটটি প্রস্তাব আকারে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এরপরে টানা ১ মাস সংসদে আলোচনা সমালোচনার পরে সংশোধনের পরে ৩০ জুন এটি পাশ হবে। এর মাঝখানে হচ্ছে বিভিন্ন রকমভাবে সংযোজন বিয়োজন করে বাজেটের একটা আকার ধারণ করবে এই ধরনের। আর এর সাধারণত যেটি হয় যে প্রস্তুতিগুলো নিরাপত্তা বাড়ানো হয়েছে, কিংবা আনুষঙ্গিক স্পিকারের দপ্তর কিংবা সংসদ সচিবালয়ের একটা আলাদা তোড়জোড় থাকে, সেগুলো সব নিয়মিতভাবেই যেগুলো হয়ে থাকে তাই ছিল। আসলে মূলত সংসদ অধিবেশনকে ঘিরে বাজেট অধিবেশন একটি আলাদা মর্যাদা পেয়ে থাকে। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। গত কয়েকবার তো আমরা দেখেছি যে ডিজিটালভাবেই বাজেটটি উপস্থাপন করা হয়। আগে যেরকম বক্তব্য দিয়ে পুরো বাজেটটি উপস্থাপন করা হতো, এবারও তো ঠিক সেভাবেই উপস্থাপন করা হবে না? নতুন আরও কিছু দিক রয়েছে? না, এবার আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রেজেন্টেশনগুলোকে আরও চমৎপ্রদ করা হয়েছে এবং যত সংক্ষিপ্ত আকারে যত সুন্দরভাবে উপস্থাপন করা যায় ডিজিটালি, অর্থাৎ মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে বাজেটটি উপস্থাপন করে। আপনি জানেন যে অর্থমন্ত্রী ওনার বয়স প্রায় ৮২ বছর এবং সব কিছু মিলে বাজেটটি উপস্থাপনার দিক থেকে দিন দিন আরও বেশি চমকপ্রদ হবে বলে আমরা মনে করা হচ্ছে এবং তেমনটি জানতে পেরেছি। তোহা, আসলে এখনকার পরিস্থিতিতে যেটি আগে জানিয়েছিলাম যে এবার আছে উচ্চবিলাসী না হয়ে মূলত যে উচ্চ মূল্যস্ফীতি সেটি নিয়ন্ত্রণ করে অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করাই কিন্তু এবার বাজেটের মূল লক্ষ্য। তাতে বাজেটের যে গুরুত্বপূর্ণ কিছু দিক রয়েছে, যেমন এবার করের জাল কিন্তু বিস্তার করা হয়েছে। সেটি বিস্তার করে বিপুল পরিমাণ রাজস্ব আয়ের ব্যবস্থা করা হয়েছে। তাতে উল্লেখযোগ্য যদি আমি কিছু বিষয় আপনাকে বলি, যেমন পণ্য রপ্তানিতে কর হার বাড়বে, আবগারি শুল্ক, ব্যাংকের যে আবগারি শুল্ক সেটির হার বাড়বে। আগে যেটি ৫ লাখ টাকা জমা থাকলে গ্রাহকের ১৫০ টাকা গুনতে হতো, সেখানে ২০০ টাকা এখন গুনতে হবে। কালো টাকা সাদা করার সুযোগ থাকছে বিনা শর্তে আগের মতোই, যদিও এখানে কর হার বাড়বে। আগে যেখানে ১০% ছিল সেখানে এবার ১৫% করা হয়েছে। মূলধনী যন্ত্রপাতি
আমদানিতে কর হার বাড়বে। আগে যেখানে 5% ছিল সেটি এখন 10% হবে। তবে নিত্য প্রয়োজনীয় কিছু পণ্যে শুল্ক ছাড় দেওয়া হবে। সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। আমি আরেকটু বিস্তারিত জানতে চাই যে আসলে এই বাজেটের কাঠামোটি সংক্ষেপে আপনার কাছে জানতে চাই। আসলে কাঠামোটি বলতে যেটি বলছিলেন যে আপনি ওভারঅল বলেই দিয়েছেন, তার মধ্যে 7,97,000 কোটি টাকা, যেটি গত অর্থবছরের বাজেটের চেয়ে মাত্র 4% বেশি। আবার আমাদের এদিকে মূল্যস্ফীতি যেহেতু 10%-এর উপরে চলে যাচ্ছে, অর্থাৎ সব কিছু মিলিয়ে আসলে বাজেটটি বড় হয়নি। অর্থমন্ত্রী নিজেই বলেছেন বাজেটটি বরঞ্চ সংকুচিত করা হয়েছে এবং এখানটাতে যত বেশি চেষ্টা করা হয়েছে প্রিসাইসলি বাজেটের বরাদ্দগুলো যেন ঠিকমতো খরচ করা হয় এবং বাজেটগুলো যেমন বাস্তবায়নের দিক থেকে ঠিকমতো, এবং বারে বারেই বলা হচ্ছিল প্রত্যেকবারই যেটি হয় বাস্তবায়ন অযোগ্য বাজেট, বাস্তবায়ন একটু সমালোচনা থাকে। তো বাস্তবায়ন অযোগ্য বাজেটের দিকে না যেয়ে এবার যেন বাস্তবায়নযোগ্য বাজেট করে। এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জটি যেটি সবসময় বলা হচ্ছিল এবং অর্থনীতিবিদদের বাড়ি আসলে বাজেট বাস্তবায়নটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এবং পুরোপুরি বাজেট বাস্তবায়ন করা আসলে খুব কঠিন হয়ে দাঁড়ায়। আমি খুব সংক্ষেপে যদি তো আপনাকে একটি বিষয়ের প্রতি মানুষের আগ্রহ থাকে যে কোন কোন পণ্যের দাম বাড়ছে সেটি বলে আমি শেষ করতে চাই যে সাধারণ দর্শকরা বিষয়টি জানতে চান। বাজেট যেভাবে করা হচ্ছে, যেভাবে কর আরোপ করা হচ্ছে, তাতে ফ্রিজ, এসি, লিফট, সিসি ক্যামেরা, নির্মাণ সামগ্রী, টিউব লাইট এবং বিভিন্ন প্রকার চিকিৎসা সরঞ্জামে দাম বাড়বে এবং ইন্টারনেটের খরচ বাড়বে, মোবাইলের খরচ বাড়বে এবং একই সাথে সিমের দাম বাড়বে।